নমস্কার বন্ধুরা, ওয়ান্স এগেন ওয়েলকাম টু ফার্মা পাঠশালা। আমি বিশ্বজিৎ ধর। বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম ফার্মা ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে। আশা করি আপনাদের ভিডিওটা কাজে লেগেছে। যদি কেউ আমার ভিডিওটা দেখে না থাকেন, তাহলে আমি এখন যে ভিডিওটা বানাতে যাচ্ছি আমাদের ক্লাস সেকেন্ডের, সেই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দেব। আর আজকে আমাদের সেকেন্ড ক্লাসের টপিক হচ্ছে রোল অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তাহলে চলুন, আমি আর বেশি দেরি করব না। শুধু আমার ক্লাস শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের করব, যদি চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন নোটিফিকেশনটাকে দাবিয়ে দিন, যাতে নেক্সট ভিডিও এলেই আপনাদের কাছে সেই নোটিফিকেশন সঙ্গে সঙ্গে চলে যেতে পারে। তাহলে আসুন নেক্সট ক্লাস শুরু করা যাক। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস নাম্বার 2। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে জব অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। মানে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের বেসিক্যালি কি জব, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, বা রোল অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো হু ইজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ? একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কে? আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ is a professional who scientifically promotes and sells pharmaceuticals product to healthcare providers। মানে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে একজন প্রফেশনাল যে তার প্রোডাক্ট সাইন্টিফিক্যালি ডাক্তারদের কাছে প্রমোট করে এবং প্রমোট করে ডাক্তারকে দিয়ে রেকমেন্ড করিয়ে সেই প্রোডাক্টগুলো মার্কেটে সেল করে বা ডাক্তারকে দিয়ে প্রেসক্রিপশন করায়। আর কি, দে প্লে আ ক্রুশিয়াল রোল ইন ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ অ্যান্ড দ্য মেডিকেল কমিউনিটি। তার মানে কি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটা ক্রুশিয়াল রোল প্লে করে এবং অ্যাজ এ ব্রিজ হিসাবে কাজ করে কাদের মধ্যে? ফার্মাসিউটিক্যালস কোম্পানি আর মেডিকেল কমিউনিটির মধ্যে, মানে ডক্টরসদের সাথে। মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার মানে কতটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, তাহলে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। এরপরে কি, এরপরে হচ্ছে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কি রেসপন্সিবিলিটিস কি কি আছে। তার মধ্যে নাম্বার 1 কি, প্রোডাক্ট প্রমোশন অ্যান্ড সেলস। সাইন্টিফিক্যালি প্রমোটস দ্য ব্র্যান্ডস টু দ্য ডক্টরস। মানে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডাক্তারের কাছে যাবে, গিয়ে তার বাস্কেটে যে সমস্ত প্রোডাক্টস আছে সেই সমস্ত প্রোডাক্টস গুলো ডাক্তারকে সাইন্টিফিক্যালি প্রমোট করবে। প্রথম কাজ হচ্ছে এটা, ঠিক আছে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে এনকারেজিং প্রেসক্রিপশন অ্যান্ড রেকমেন্ডেশন। প্রথমে সে ডাক্তারের কাছে গেল, গিয়ে সাইন্টিফিক্যালি তার প্রোডাক্টগুলো ডাক্তারের কাছে প্রমোট করলো। প্রমোট করার পর ডাক্তারকে এনকারেজ করতে হবে যে ডাক্তার যেন তার প্রোডাক্টকে প্রেসক্রাইব করে এবং পেশেন্টদের কাছে রেকমেন্ড করে। বোঝা গেল? আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং। এই রিলেশনশিপ বিল্ডিং হচ্ছে একটা ক্রুশিয়াল জিনিস, যেটা একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে সাকসেসের দিকে নিয়ে যেতে পারে। কারণ একজন ডক্টরের সাথে যদি আপনারা রিলেশনশিপ বিল্ড আপ না করতে পারেন, তাহলে ডাক্তার কখনোই আপনার ব্র্যান্ডকে কিন্তু রেকমেন্ডেশন বা প্রেসক্রিপশন করবে না। তাহলে মেইন জিনিস কি, প্রথমে তো আমি যাব ডাক্তারের কাছে, গিয়ে ডাক্তারকে সাইন্টিফিক্যালি প্রোডাক্ট প্রমোট করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তারের সাথে একটা রিলেশনশিপও বিল্ড করতে হবে। স্ট্যাবলিশিং লং টার্ম রিলেশনশিপ উইথ হেলথ কেয়ার প্রফেশনাল। প্রথম দিন গেলেই কিন্তু ডাক্তার আপনার ব্র্যান্ড লিখে দেবে না। যেতে যেতে ডাক্তারের সাথে আপনাকে একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে এবং সেই রিলেশনশিপ বিল্ড করার মাধ্যমে আপনাকে প্রোডাক্ট ডাক্তারের কাছে, ডাক্তারের কনফিডেন্স জিততে হবে, ডাক্তারের ট্রাস্ট জিততে হবে এবং তারপরে গিয়েই কিন্তু ডাক্তার আপনার ব্র্যান্ড প্রেসক্রাইব করবে। তারপর কি, মার্কেট রিসার্চ। প্রথম কি, আমার তো শুধু ডাক্তারের কাছে গেলে হবে না, আমাকে ডাক্তারের কাছে যাওয়ার আগে মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চটা কি, মার্কেট রিসার্চের মধ্যে আরসিপিএ পড়ে। আরসিপিএ নিয়ে আমি বিস্তারিত আসবো, কিন্তু হোয়াট ইজ মার্কেট রিসার্চ? আন্ডারস্ট্যান্ডিং কম্পিটিটর প্রোডাক্টস অ্যান্ড মার্কেট ট্রেন্ডস। আমাকে একজন ডাক্তারের কাছে প্রোডাক্ট প্রমোট করার আগে আমাকে মার্কেট রিসার্চ করে জানতে হবে যে আমার যে মলিকুলটা নিয়ে বা যে প্রোডাক্ট নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, সেই ধরনের মলিকুল প্রচুর কোম্পানির আছে। হয়তো ডাক্তার একটা অন্য কোম্পানির প্রোডাক্ট লেখে, তাহলে আমাকে ভাবতে হবে যে ডাক্তার আমার প্রোডাক্ট কেন লিখবে। সেই জন্য আমার একটা কিন্তু মার্কেট রিসার্চ করতে হবে যে আমার কম্পিটিটরস ব্র্যান্ডস কি চলে, তার কি দাম আছে, তারা মার্কেটে ডাক্তারকে দিয়ে প্রেসক্রাইব করানোর জন্য ব্র্যান্ডটা কি কি করে, এবং আজকের দিনে সেই মলিকুলটার মার্কেট ট্রেন্ডস কি আছে, মানে ডাক্তার কোন ইন্ডিকেশনসে লেখে, হ্যাঁ, কত দিনের জন্য লেখে, এই সমস্তই কিন্তু মার্কেট রিসার্চের পার্টের মধ্যে পড়ে। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, মার্কেট রিসার্চ, আন্ডারস্ট্যান্ডিং কম্পিটিটর প্রোডাক্টস অ্যান্ড মার্কেট ট্রেন্ডস। এরপরে আসবে অর্গানাইজিং মিটিংস অ্যান্ড প্রেজেন্টেশন, কন্ডাক্টিং প্রোডাক্টস ডেমনস্ট্রেশন অ্যান্ড ডিসকাশন।
ঠিক আছে? অনেক সময় এই ব্যাপারটা নিয়ে আমি পরে বিস্তারিত আসবো, যে অর্গানাইজিং মিটিংস অ্যান্ড প্রেজেন্টেশন, মানে ডাক্তারদের কাছে না অনেক সময় আমাদের কনফারেন্সে যে ডাক্তাররা যায় তাদেরকে সিএমই করা হয়। ঠিক আছে? মানে ডাক্তারদের প্রোডাক্টটা নিয়ে ডেমনস্ট্রেট করা এবং সেটা নিয়ে ডিসকাস করা। হ্যাঁ, এই ধরনের ছোট ছোট অনেক অনুষ্ঠান মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে করতে হয়। সেটা নিয়ে আমি পরে বিস্তারিত আসবো। তাহলে মেইন কি রেসপন্সিবিলিটিস কি? প্রথমে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডাক্তারের কাছে যাবে, গিয়ে সাইন্টিফিক্যালি তার প্রোডাক্টটা ডাক্তারের কাছে প্রমোট করবে। প্রমোট করার পর ডাক্তারকে এনকারেজ করবে তার ব্র্যান্ডকে রেকমেন্ড এবং প্রেসক্রাইব করার জন্য। আর তার সঙ্গে সঙ্গে কি, তাকে ডাক্তারের সাথে রিলেশনশিপও বিল্ড করতে হবে। শুধু বিল্ড আপ করলেই হবে না, যে প্রোডাক্ট নিয়ে সে ডাক্তারের কাছে যাচ্ছে সেই প্রোডাক্ট নিয়ে তাকে মার্কেট রিসার্চ করতে হবে, তার কম্পিটিটিভ ব্র্যান্ডস এর অ্যাক্টিভিটি জানতে হবে, তারা কি মার্কেট ট্রেন্ড আছে সেটা নিয়েও জানতে হবে। ওকে, এরপরে আমরা আসবো সেলস রিপোর্টিং। শুধু তো কাজ করলেই হলো না, তার সঙ্গে সঙ্গে কোম্পানিকেও তো জানাতে হবে যে সে কি কাজ করছে। তার জন্য কি আসে? সেলস রিপোর্টিং আসে। সেলস রিপোর্টিং মানে মেনটেনিং রেকর্ডস অফ সেলস, টার্গেটস অ্যান্ড কাস্টমার ইন্টারাকশন। মানে প্রথমেই যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনার বাস্কেটে ধরুন 5-6টা ব্র্যান্ড আছে, কি 10টা ব্র্যান্ড আছে, কি 15টা ব্র্যান্ড থাকে, হোয়াট এভার ইট মে বি, আপনাকে কোম্পানি একটা টার্গেট দেবে। টার্গেটটা কি? মানে মান্থলি টার্গেট থাকবে। মানে ধরুন আপনার ব্র্যান্ড কাছে কথার কথা আপনার কাছে 10টা ব্র্যান্ড আছে, তা 10টা ব্র্যান্ডের জন্য কোম্পানি আপনাকে মান্থলি এত বক্স, এত ফাইল, এর একটা টার্গেট দেবে। সেই টার্গেটটা কিন্তু আপনাকে অ্যাচিভ করতে হবে। ঠিক আছে? সেটা কিভাবে সম্ভব? একমাত্র প্রেসক্রিপশন দ্বারাই সম্ভব। সেটা কিভাবে সম্ভব? সেটা কাস্টমারের সাথে ইন্টারাকশন করে, তাকে সাইন্টিফিক্যালি প্রোডাক্টটা প্রমোট করে, তার ট্রাস্ট বিল্ড আপ করে, তাকে দিয়ে রেকমেন্ড করাতে হবে। তবে গিয়েই আপনার টার্গেট হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু সেলস রিপোর্টিংও করতে হবে। মানে সারাদিনের যে অ্যাক্টিভিটি সেটা আপনাকে কিন্তু রিপোর্ট করতে হয়। সেটা নিয়েও, রিপোর্টিং সিস্টেম নিয়েও আমি পরে বিস্তারিত আলোচনা করব। তারপরে কি আছে? রেগুলেটরি কমপ্লায়েন্সেস, মানে অ্যাডারিং টু এথিক্যাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোম্পানি পলিসিস। মানে একজন ফার্মাসিউটিক্যালস কোম্পানির, আপনি যে কোম্পানির প্রতিনিধিত্ব করছেন সেই কোম্পানির যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে বা স্ট্যান্ডার্ডস আছে, সেই পলিসিটা আপনাকে মার্কেটে কিন্তু মেনে চলতে হবে। তার বাইরে গিয়ে কাজ করলে কিন্তু হবে না। আর কি? তারপরে হচ্ছে রিকোয়ার্ড স্কিল। এবার এই যে কাজগুলো আমি বললাম, হ্যাঁ, সেই কাজটার জন্য কিন্তু প্রত্যেকটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে একটা স্কিল থাকতে হবে, যেটাকে বলা হয় রিকোয়ার্ড স্কিলস। সেগুলো কি কি? সেগুলোর মধ্যে আসবে প্রথম কি, স্ট্রং কমিউনিকেশন স্কিলস। আমরা লাস্ট ক্লাসেও বলেছিলাম কমিউনিকেশন একটা এমন জিনিস, বা প্রোডাক্ট নলেজ আর কমিউনিকেশন, মনে পড়ছে? এটা এমন একটা জিনিস, এই দুটো আপনাকে থাকতেই হবে। স্ট্রং কমিউনিকেশন স্কিলস মানে ক্লিয়ার অ্যান্ড পারসিউসিভ কমিউনিকেশন। মানে আপনাকে ডাক্তারের কাছে গিয়ে আমি যা ইচ্ছা আমার তাই বলে চলে এলাম সেটা বললে হবে না। ডাক্তারের কাছে টু দা পয়েন্ট আপনাকে ক্লিয়ার আর পারসিউসিভ কমিউনিকেশন করতে হবে, যাতে সেটা ডাক্তারের আন্ডারস্ট্যান্ড লেভেলে হয়। মানে আপনাকে সাইন্টিফিক্যালি যে এই জন্যই বলা হয় যে একজন রিপ্রেজেন্টেটিভকে সাইন্টিফিক্যালি প্রোডাক্ট প্রমোট করার জন্য। ঠিক আছে? তাহলে মেইন কি, স্ট্রং কমিউনিকেশন স্কিল দরকার। এই স্কিলটা আপনার থাকতেই হবে, যাতে আপনি ক্লিয়ার আর পারসিউসিভ কমিউনিকেশন ডাক্তারের সাথে করতে পারেন। তারপরে কি আসে? তারপরে হচ্ছে সেলস অ্যান্ড নেগোসিয়েশন স্কিলস, এবিলিটি টু কনভিন্স হেলথ কেয়ার প্রফেশনালস। মানে আপনার যদি ডাক্তারকে কনভিন্স করার স্কিলই না থাকে, তাহলে ডাক্তার কোনোদিনও আপনার প্রোডাক্ট প্রেসক্রাইব করবে না। সেই জন্য আপনার সেলস এন্ড নেগোসিয়েশন স্কিলস থাকাটা খুবই জরুরি, টু এবিলিটি টু কনভিন্স হেলথ কেয়ার প্রফেশনালস। এবার যে স্কিলটা নিয়ে আমি আলোচনা করতে যাব সেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ, আন্ডারস্ট্যান্ডিং মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ডিটেল। আনটিল অ্যান্ড আনলেস, আমি লাস্ট ভিডিওতেও বলেছি যে যদি আপনার কাছে প্রোডাক্ট নলেজ, আপনার প্রোডাক্ট সম্বন্ধে ঠিকঠাক না থাকে, তাহলে আপনি মার্কেটে সাকসেসফুলি ডাক্তারদের সামনে কখনোই কমিউনিকেট করতে পারবেন না। আর যদি আপনি ডাক্তারদের সামনে সাকসেসফুলি কমিউনিকেট না করতে পারেন, তাহলে কোনোভাবেই আপনি ডাক্তারকে আপনার প্রোডাক্টের প্রতি কনভিন্স করতে পারবেন না। সুতরাং আপনার কাজের পারপাস সলভ হবে না। তাই আমি বারবার দুটো জিনিসের ওপর ভীষণভাবে ফোকাস করতে বলছি নতুন যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে আসতে চাইছেন। একটা হচ্ছে কমিউনিকেশন, আর নাম্বার 2 হচ্ছে প্রোডাক্ট নলেজ। এবার আরেকটা ইম্পর্টেন্ট স্কিল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, হ্যান্ডলিং মাল্টিপল ক্লায়েন্টস অ্যান্ড মিটিং এফিসিয়েন্টলি। টাইম ম্যানেজমেন্ট আমাদের প্রফেশনে বা ফার্মাসিউটিক্যাল প্রফেশনে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে পাংচুয়াল হতে হবে। আপনি যদি সময়ের প্রতি, আপনার যদি পাংচুয়ালিটি না থাকে, তাহলেও এই প্রফেশনে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না। কারণ এই প্রফেশনে কাজ করতে গেলে আপনাকে সময় ধরে নিয়ম মেনে কাজ করতে হবে। আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি না। কারণ ধরুন আপনি যখন কোনো মার্কেট প্ল্যান করবেন, সারাদিনে আপনাকে 10 থেকে 12টা ডাক্তার সেখানে দেখতে হবে এবং সেই ডাক্তারগুলোকে মিট করতে হবে তাদের কনভিনিয়েন্ট টাইমে। হুম, তো
তো আমি যখন তখন চলে গেলে কিন্তু ডাক্তার মিট নেবে না, বা কোনো ডাক্তার মিট করতে গিয়ে আমার যদি টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক না থাকে তাহলে আমার অন্য ডক্টর মিসড হয়ে যাবে। তাই টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটায় যদি আপনি এই স্কিলটা যদি রপ্ত করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার মোটামুটি 60 থেকে 70% কাজ কমপ্লিট হয়ে যাবে। তো টাইম ম্যানেজমেন্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। তাহলে মেইনলি তিনটে স্কিলের উপর আমি সবসময় গুরুত্ব দিই। একটা হচ্ছে প্রোডাক্ট নলেজ, একটা হচ্ছে কমিউনিকেশন, আর একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এরপরে আমরা আসবো প্রবলেম সলভিং স্কিল। এটাও আর একটা গুরুত্বপূর্ণ স্কিল, কারণ আপনি যখন মার্কেটে কাজ করতে যাবেন তখন প্রতিনিয়ত আপনাকে প্রবলেমের সম্মুখীন হতে হবে, বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে। প্রথমে যখন আপনি কাজ করতে যাবেন ধরেই নেবেন আপনাকে মার্কেট রিজেক্ট করবে। কেন বলছি, ধরুন আপনি মার্কেটে যখন নতুন কাজ করতে যাবেন, আপনি যখন কোনো ডাক্তারের চেম্বারে যাবেন, ডাক্তার প্রথমেই তো আপনার প্রোডাক্ট লিখে দেবে না। ডাক্তার কোনো না কোনো ভাবে আপনাকে অবজেকশন দেবে, যেমন বলতে পারে আপনার প্রোডাক্টের দাম বেশি, এই প্রোডাক্ট প্রচুর ব্র্যান্ড আছে, আর নতুন করে আমি কোনো ব্র্যান্ড লিখবো না। আপনি দোকানে যাবেন, দোকানদার আপনাকে বলবে যে না এখন এই মুহূর্তে আমি প্রোডাক্ট অ্যাভেলেবেল করবো না, আগে ডাক্তার লিখুক তারপরে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল করব। তো যতই প্রবলেম আসুক এই প্রবলেম সলভিং স্কিলটা আপনাকে রপ্ত করতে হবে, কারণ আলটিমেটলি আপনাকে মার্কেটে যে কোনো প্রবলেম যাই আসুক সেটাকে সলভ করে এগিয়ে যেতে হবে, নাহলে কোনোভাবেই আপনি এই প্রফেশনে কিন্তু সাকসেসফুল হতে পারবেন না। বোঝা গেল? এরপরে আমরা আসবো ট্রেনিং। তো ট্রেনিং এর ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানি জয়েন করবেন অ্যাজ এ ট্রেনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে, সেখানে প্রত্যেকটাই কোম্পানি আপনাকে একটা বেসিক ট্রেনিং দেবে যে হোয়াট ইজ মেডিকেল জব অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ফার্মা ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয়, এবং তাদের প্রোডাক্ট বাস্কেটে যে প্রোডাক্টগুলো আছে সেটা নিয়ে আপনাদের ট্রেনিং দেবে, যে কোন প্রোডাক্ট কিভাবে কাজ করে, কি কি ডাক্তারদের বলতে হবে, সবই দেবে। কিন্তু আসল কাজটা মার্কেটে গিয়ে কিন্তু আপনাকেই করতে হবে। তাই আপনাকে কাজ করার সাথে সাথে প্রত্যেকদিন আপনার স্কিলকে কিন্তু বাড়াতে হবে। এবং তাছাড়াও আপনার সাথে আপনার মার্কেটে যে লাইন ম্যানেজার্সরা কাজ করবে, ফার্স্ট লাইন হোক সেকেন্ড লাইন হোক, তারাও কিন্তু সময়ে সময়ে আপনাকে কাজ করতে করতেও শেখাবেন। তো ট্রেনিংটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে ওয়ার্ক এনভায়রনমেন্ট। ওয়ার্ক এনভায়রনমেন্ট কি? ওয়ার্ক এনভায়রনমেন্ট হচ্ছে আপনাকে পরিবেশের সঙ্গেও কিন্তু কোপ আপ করতে হবে। কারণ পরিবেশের সঙ্গে বলতে আপনার চারপাশে কোম্পানিগত যে এনভায়রনমেন্ট আছে বা টেরিটরিগত যে এনভায়রনমেন্ট আছে, আপনার সহকর্মীরা আপনার সঙ্গে কি ব্যবহার করছে, আপনাকে তাদের সঙ্গে কোপ আপ করা, সবার সঙ্গে তাল মিলিয়ে চলা, নাহলে আপনি মার্কেটে কাজ করতে পারবেন না। তো ওয়ার্ক এনভায়রনমেন্টটাও কিন্তু আপনাকে জাজ করতে হবে। আর ফিল্ড বেস জব বা বেসিক্যালি ফার্মাসিউটিক্যালস জবটা, কারণ আপনাকে যখন কোনো টেরিটরি অ্যাসাইন করা হয় তখন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে তো আপনি কাজ করেন, সেই এরিয়াটা কখনো 50 কিলোমিটার দূরেও একটা এরিয়া হতে পারে, যেখানে হয়তো একটা ইম্পর্টেন্ট হসপিটালস আছে বা কোনো ক্লিনিক্স আছে বা কোনো ইম্পর্টেন্ট ডক্টরস বসে। সেখানে গিয়ে আপনাকে সেই ডাক্তারকে মিট করতে হবে, সেই জন্য ফ্রিকোয়েন্ট ট্রাভেল টু হসপিটালস, ক্লিনিক্স অ্যান্ড ফার্মাসিস, এটাও আমাদের ফিল্ড বেস জবের মধ্যেও পড়ে। আর একটা কি, ইন্টারাক্টিং উইথ হেলথ কেয়ার প্রফেশনালস ডেলি। মানে একজন ডাক্তার সাথে আপনি ডেলি বলতে কি, ডাক্তারকে ধরুন থ্রু এসএমএস বা থ্রু হোয়াটসঅ্যাপে ফলো আপ করা, ডাক্তারকে গুড মর্নিং উইশ করা। তো রেগুলার কিন্তু আপনাকে ডাক্তারের কন্ট্যাক্টসে থাকতে হবে, কারণ আমাদের প্রফেশনে একটা কথাই আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আপনি ধরুন আজকে একটা ডাক্তারকে মিট করে আসছেন, আবার ধরুন দিন 15 বাদে তাকে মিট করতে যাবেন, তার মাঝখানের 15 দিনে আপনাকে ডাক্তারের সঙ্গে কমিউনিকেশন রাখার একটা উপায় মাধ্যম হলো আজকের দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি, হোয়াটসঅ্যাপ। আপনি হোয়াটসঅ্যাপে ডাক্তারকে গুড মর্নিং উইশ করলেন, কোনো প্রোডাক্টের জন্য রিকোয়েস্ট করলেন, তাতে কি আপনার সাথে ডক্টরের রিলেশনশিপটাও বিল্ড আপ হয়, এবং আপনি যে কাজের প্রতি কতটা লয়াল বা কতটা আপনি পরিশ্রম করছেন সেটাও কিন্তু একটা বার্তা ডাক্তারদের কাছে যায়। তাই ইন্টারেক্টিং উইথ হেলথ কেয়ার প্রফেশনাল ডেলিটাও খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কি, টার্গেট ড্রিভেন রোল উইথ পারফরমেন্স বেস ইনসেন্টিভ। মানে আমাদের জবটাই হচ্ছে টার্গেট ড্রিভেন, কারণ আপনি তো মার্কেটে যখন যাবেন আপনাকে তো একটা টার্গেট দেওয়া হবে। প্রত্যেকটা ধরুন 10টা প্রোডাক্ট আছে আপনার বাস্কেটে, তো 10টা প্রোডাক্টের জন্য 10টা ভিন্ন রকম টার্গেট থাকবে, আপনাকে এটা এত বক্স, এটা এত ফাইল বিক্রি করতে হবে। তাই আপনাকে সেই অনুযায়ী প্ল্যান করতে হবে, সেই অনুযায়ী প্ল্যানটাকে করে সেটাকে মার্কেটে সাকসেসফুলি আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তবে গিয়ে আপনি টার্গেট অ্যাচিভ করতে পারবেন। আর যদি টার্গেট আপনি অ্যাচিভ করতে পারেন তাহলে তার জন্য কিন্তু স্যালারি এক্সপেন্সেস ছাড়াও ফার্মাসিউটিক্যালস কোম্পানির ডিফারেন্ট ইনসেন্টিভস প্ল্যান আছে, সেখান থেকেও কিন্তু আপনি একটা ভালো আর্ন আপনার হতে পারে। তাই টার্গেট ড্রিভেন রোল উইথ পারফরমেন্স বেস ইনসেন্টিভসও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা যে টপিকটায় আসবো সেটা হচ্ছে ইন ক্লিনিক চেম্বার পারফরমেন্স। ইন ক্লিনিক চেম্বার পারফরমেন্স বলতে আমরা বুঝি, আমরা যখন কোনো ডাক্তারকে কল করি, ডাক্তারের সামনে যখন দাঁড়িয়ে আমাদের প্রোডাক্টকে ডিটেল করি বা প্রোডাক্টকে প্রমোট করি,
ওই সময় যে কাজটা আমরা করছি সেটাকে বলে ইন ক্লিনিক চেম্বার পারফরমেন্স। বোঝা গেল? আচ্ছা, এরপর আসছি এফেক্টিভ কমিউনিকেশন উইথ ডক্টরস। এই ইন ক্লিনিক চেম্বার্স পারফরমেন্স এর মধ্যে প্রথম পয়েন্ট কি? আপনাকে এফেক্টিভ কমিউনিকেশন করা ডাক্তারের সাথে, যেটা আমরা আগেই পড়েছি যে ডাক্তারের সাথে কাছে আমি গেলাম, আমি যাই খুশি তাই বলে এলাম, সেটা তো হয় না। আমি আমার প্রোডাক্টটাকে কি সাইন্টিফিক্যালি ডাক্তারের কাছে প্রমোট করব, প্রমোট করে তাকে আমি কনভিন্স করার চেষ্টা করব যে হাউ মাই প্রোডাক্ট ইজ বেটার দ্যান আদার ব্র্যান্ডস। আমি আমার ইউএসপিস গুলো হাইড করব। ইউএসপি মানে হচ্ছে ইউনিক সেলিং পয়েন্টস। মানে আমার ব্র্যান্ডস অন্য ব্র্যান্ডের থেকে কিভাবে বেটার, সেটা প্রাইসের দিক থেকে হতে পারে, আমার কিছু গুরুত্বপূর্ণ, আমার মলিকুলে কিছু এমন কিছু বেনিফিটস থাকতে পারে যেটা অন্যের মলিকুলে নেই। তাই আলটিমেটলি এফেক্টিভ কমিউনিকেশন করাটা ডাক্তারের সাথে খুবই জরুরি। আর আপনি যদি এফেক্টিভ কমিউনিকেশন করতে পারেন তাহলে কি হবে? তাহলে ডাক্তারের সাথে আপনার র্যাপো বিল্ড আপ হবে। আর আপনাকে তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে ডাক্তারের কি নিডস আছে, মানে ডাক্তার কি ধরনের মলিকুল লিখতে পছন্দ করে বা ডাক্তার কি চায়, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনার অনেকাংশেই আপনার কাজের ক্ষেত্রে সেটা অ্যাডভান্টেজেস হবে। এরপর কি সেকেন্ড পয়েন্ট কি? প্রেজেন্টিং প্রোডাক্টস বেনিফিটস ক্লিয়ারলি অ্যান্ড কনসাইসলি। মানে আমি যে প্রোডাক্টটা ডাক্তারের সামনে প্রমোট করব তার বেনিফিটস গুলোকে আমাকে ক্লিয়ারলি বলতে হবে এবং কনসাইসলি বলতে হবে, মানে টু দ্য পয়েন্ট বলতে হবে। ঠিক আছে? আর কি? ইউজিং ভিজুয়াল এড টু এনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং। ভিজুয়াল এড ব্যাপারটা হচ্ছে যে যে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন ডাক্তারের চেম্বারে ঢোকে দেখবেন তাদের কাছে একটা বইয়ের মতো থাকে, যেটা আজকাল ধীরে ধীরে ট্যাবে চলে এসছে। আগে বইয়ের মাধ্যমে থাকো, যে বইয়ের মাধ্যমে প্রোডাক্টের ছবি থাকে, তার বেনিফিটস থাকে, তার ইন্ডিকেশনস থাকে, কি মলিকুলস আছে, কম্পোজিশনস থাকে, সেই জিনিসটাকে বলা হয় ভিজুয়াল এড। একটা ভিজুয়াল এড হলো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মেইন মূল অস্ত্র। এটাকে ভিজুয়াল এড কেন বলা হয়? কারণ আমরা যখন ডাক্তারকে বলি, বলার সঙ্গে সঙ্গে একটা বইতে যে ছবিটা আছে সেটাও ডাক্তারকে দেখায়। তার মানে কি একসঙ্গে ডাক্তার ভিজুয়ালাইজ করছে, আর আপনি যে প্রোডাক্টটা প্রমোট করছেন সেটা ডাক্তার শুনছে, সেই জন্য এটাকে বলা হয় ভিজুয়াল এড। আর এবার হচ্ছে হ্যান্ডেলিং অবজেকশন। এই যে আমি একটু আগে বলছিলাম যে মার্কেটে যখন আপনি যাবেন প্রথমে আপনার কাছে অনেক অবজেকশন বা অনেক বাধা আসবে, তার মধ্যে একটা হচ্ছে অবজেকশন হ্যান্ডেল। প্রথম অবজেকশন দেয় ডাক্তার, যে ডাক্তার জিজ্ঞাসা করতে পারে তোমার ওষুধে সাইড এফেক্টস হয়, তোমার ওষুধের দাম বেশি, এই ধরনের মলিকুল মার্কেটে প্রচুর আছে, আবার একটা নতুন মলিকুল, এই ধরনের নানা অবজেকশন আপনি ডাক্তারের কাছ থেকে পাবেন। তো সুতরাং সেই অবজেকশন গুলোকে হ্যান্ডলিং আপনাকে কিন্তু ইন ক্লিনিক চেম্বার পারফরমেন্স এর মধ্যেই করতে হবে। আর কি? আপনি যদি কোনো কিছু বেনিফিট নিয়ে ডাক্তারের কাছে ক্লেম করেন, সেটাকে সায়েন্টিফিক ডাটা দিয়ে কিন্তু আপনাকে প্রুফ করতে হবে। সেই সায়েন্টিফিক ডাটা অবশ্যই আপনার কোম্পানি আপনাকে প্রোভাইড করবে এবং সেটা সময় মতো আপনাকে ডাক্তারের সামনে ইউজ করে ডাক্তারকে কিন্তু কনভিন্স করতে হবে। আর কি? আপনি তো বলে চলে এলেন, এরপর কি আছে? ফলো আপস অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজমেন্ট। মানে রেগুলার ভিজিট টু স্ট্রেংথেন প্রফেশনাল রিলেশনশিপ। সেই জন্য আমি একটু আগে বলছিলাম যে ধরুন আপনি আজকে মিট করেছেন, আবার দিন 15 পরে যাবেন, তার মাঝখানে ডাক্তারটাকে ফলো আপ করা, বা আপনার প্রোডাক্টটা ঠিকঠাক কেমিস্টে অ্যাভেলেবেল আছে কিনা বা কতটা বেরিয়েছে, হ্যাঁ, সেইটাকে ফলো আপ করা ওভার দি ফোন হোক, হোয়াটসঅ্যাপ হোক, বা আপনি ধরুন ওই টেরিটরির উপর দিয়ে আসছেন অন্য টেরিটরি থেকে কাজ করে, সেখান থেকে সেই রিটেলে নেমে ফিডব্যাক নেওয়া, এই ফলো আপ গুলো আপনাকে করতে হবে। এতে কি হয়? এতে দোকানদারের সাথে বা রিটেল শপের সাথেও আপনার রিলেশনশিপ তৈরি হবে এবং ডক্টরের কাছেও একটা বার্তা যাবে যে আপনি সিরিয়াসলি মার্কেটে কাজ করেন। আর কি? গ্যাদারিং ফিডব্যাক অ্যান্ড আপডেটিং ডক্টরস অফ নিউ ডেভেলপমেন্ট। আপনি যত ফিডব্যাক গ্যাদার করতে পারবেন, ফিডব্যাক বলতে আমাদের কাছে আমরা বুঝি ইনফরমেশন, আপনি যত ইনফরমেশন পাবেন আপনার কাজ কিন্তু তত সহজ হবে। কারণ ইনফরমেশন ইনফরমেশন ইনফরমেশন, আমাদের প্রফেশনে এই জিনিসটা হচ্ছে মেইন। আপনি যদি ঠিকঠাক ইনফরমেশন গ্যাদার করে কাজ করতে পারেন আপনার কিন্তু 80% কাজ কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? এরপর প্রিকল, পোস্টকল অ্যান্ড আরসিপিএ। এটা বোঝানোর আগে আমি সবার প্রথমে যাব আরসিপিএ তে। আরসিপিএ বলতে আমরা কি বুঝি? আরসিপিএ বলতে আমরা বেসিক্যালি বুঝি রিটেল কেমিস্ট প্রেসক্রিপশন অডিট। মানে আমি যখন কোনো ডাক্তারের চেম্বারে যাব তার আগে আমি কোথায় যাব? আমি রিটেল শপে যাব। রিটেল শপে গিয়ে আমি কি করব? ইনফরমেশন নেব যে ডাক্তার কোন ধরনের মলিকুল পছন্দ করে। ঠিক আছে? সেই ধরনের মলিকুল যদি আমার বাস্কেটে থাকে তাহলে অন্য কি কম্পিটিটর ব্র্যান্ড মার্কেটে চলছে, সেই কম্পিটিটররা ওই ডাক্তারকে দিয়ে লেখানোর জন্য কি অ্যাক্টিভিটি করছে এবং কত পরিমাণ সেটা বেরোয়, ওই প্রোডাক্টটা ডাক্তার কত লেখে সপ্তাহে, এগুলো হচ্ছে সমস্ত ইনফরমেশন গ্যাদার করা। সেই জন্য কি বলছে? অ্যাসেসিং প্রোডাক্ট প্রেসক্রিপশন অ্যাট ফার্মেসিস। মানে ফার্মেসিস বা রিটেল লেভেলে গিয়ে আপনাকে প্রেসক্রিপশন অ্যাসেস করতে হবে, প্রোডাক্ট প্রেসক্রিপশন অ্যাসেস করতে হবে যে কত কোয়ান্টিফাই করতে হবে, কতটা চলে, কি চলে,
কোন স্ট্রেংথটা বেশি লেগে যদি কোনো স্ট্রেংথ থেকে থাকে। আর কি বুঝতে হবে? আন্ডারস্ট্যান্ডিং মার্কেট ডিমান্ড অ্যান্ড কম্পিটিটর প্রেজেন্স, মানে কম্পিটিটর ব্র্যান্ড কি চলছে, তারা কি অ্যাক্টিভিটিস করছে, যেটা আমি একটু আগেই বললাম। আর কি স্ট্রেন্থেন রিলেশনশিপ উইথ ফার্মাসিস্ট, রিটেলের সাথে আপনার রিলেশনশিপ করতে হবে। যত রিলেশনশিপ করবেন আপনার তত ইনফরমেশন আপনি গ্যাদার করতে পারবেন, তত আপনার ব্র্যান্ড ভিজিবিলিটি বেটার হবে। বোঝা গেল? এবার আরসিপিএ আপনি করলেন, আরসিপিএ করার পর আপনি একটা প্ল্যান ঠিক করবেন যে এবার আমি ডাক্তারের কাছে গিয়ে কি বলবো, মানে ডাক্তারের চেম্বারে ঢোকার আগে। সেটাকেই আমরা বলছি প্রিকল অ্যানালিসিস, প্রিকল প্ল্যানিং। সেটা কি? রিসার্চিং দ্য ডক্টরস প্রেফারেন্স অ্যান্ড পাস্ট ইন্টারাকশন। আমি লাস্ট টাইম ডাক্তারকে ধরুন কিছু ইনফরমেশন দিয়ে এসেছিলাম, সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমি যখন নেক্সট টাইম ভিজিট করতে যাচ্ছি, আমি আরসিপিএ করে দেখলাম যে না, এই পয়েন্টগুলোর থেকে আমার আরো কিছু পয়েন্ট অ্যাড করতে হবে। এইবার আমি ডাক্তারকে আজকের ডেটে গিয়ে ঢুকে এই পয়েন্টগুলো হাইলাইট করব বা এই ইউএসপি গুলো হাইলাইট করব, যাতে ডক্টর কনভিন্স হন এবং আমার প্রোডাক্টটা প্রেসক্রাইব করেন। এটাকে বলে প্রিকল অ্যানালিসিস। সেকেন্ড কি? প্রিপেয়ারিং কি টকিং পয়েন্টস অ্যান্ড প্রোডাক্ট ডিটেলস, মানে আমাকে টু দ্য পয়েন্ট ডাক্তারের কাছে কি টকিং পয়েন্ট মানে ইউএসপি, মানে ইউনিক সেলিং পয়েন্টস আপনাকে ডাক্তারের কাছে ঠিকঠাক করে বলতে হবে। আর কি? সেটিং অবজেক্টিভ ফর দ্য ভিজিট, মানে আমি একটা প্ল্যান করলাম, আমার একটা অবজেক্টিভ নিলাম, আমি আজকে ডাক্তারের চেম্বারে ঢুকে এটা বলবো, সেই অবজেক্টিভটাকে সেট করতে হবে। এবার তো আমি ডাক্তারের চেম্বারে ঢুকলাম, ঢুকে ডাক্তারকে প্রোডাক্ট প্রমোট করলাম সাইন্টিফিক্যালি, হ্যাঁ, যেটাকে আমি ইন ক্লিনিক চেম্বার পারফরমেন্স বলছি। তারপর যখন কল করার পর আমি বাইরে এলাম, এবার বাইরে এসে আমি একটা অ্যানালিসিস করব যে আমি কি প্ল্যান করে ঢুকেছিলাম বা কি অবজেক্টিভ নিয়ে ডাক্তারের কাছে ঢুকেছিলাম, আর আমি ইন ক্লিনিক চেম্বারে সেই অবজেক্টিভের কত পার্সেন্ট পূর্ণ করতে পেরেছি। দেখবেন কিছু পয়েন্টস হয়তো মিস হয়ে গেছে, বা আপনার বেরিয়ে মনে হতে পারে যে এই পয়েন্টগুলো বললে হয়তো ভালো হতো। সেটাকে বলছি আমরা কি? পোস্ট কল অ্যানালিসিস, মানে ইভ্যালুয়েটিং দ্য ডক্টরস রেসপন্স অ্যান্ড ফিডব্যাক। এবং আমার যে প্ল্যানিং আমি করেছিলাম ইন ক্লিনিক চেম্বার পারফরমেন্সের পর ডাক্তারের কি রেসপন্স আছে আর ফিডব্যাক আছে, সেই অনুযায়ী আমি কি করব? ডকুমেন্টিং ইম্পর্টেন্ট পয়েন্টস ফর ফলো আপ। দেখুন আমরা প্রত্যেকেই মানুষ, আমি আজকে একটা ডাক্তারকে মিট করলাম, আবার 15 দিন বাদে যাব, ডাক্তার আমাকে কি বলেছিল এত ডাক্তারের মাঝখানে আমার মনে রাখা সম্ভব নয়। তাই আমি সাজেস্ট করবো, যদি আপনার কাছে একটা নোটবুক বা ডায়েরি থাকে, কলের পর বেরিয়ে সেই ডায়েরি বা নোটবুকে ডাক্তারের রেসপন্স আর ফিডব্যাকটাকে পয়েন্ট আউট করা, যাতে নেক্সট কলে আমি সেই ফিডব্যাক অনুযায়ী আরসিপিএ করতে পারি, আমার প্রিকল অ্যানালিসিস করতে পারি এবং সেই অনুযায়ী আমার ইন ক্লিনিক চেম্বার পারফরমেন্স করতে পারি। আর কি? অ্যাডজাস্টিং ফিউচার স্ট্র্যাটেজিস বেসড অন ইনসাইট, আমি যে এটা বললাম যে আমি এটার উপর বেস করে আমার নেক্সট কলকে প্ল্যান করতে পারি ওই ডাক্তারের ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে কি কি? আরসিপিএ, প্রিকল অ্যানালিসিস, ইন ক্লিনিক চেম্বার পারফরমেন্স, তারপর হচ্ছে পোস্ট কল অ্যানালিসিস। আশা করি সবাই বুঝতে পারছেন, খুব সহজ বাংলায় আমি বলছি। আচ্ছা, এবার আমরা আসবো গোল্ডেন রুলস ফর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কিছু গোল্ডেন রুল থাকে, এই রুলস গুলো যদি আপনি মেনটেন করে কাজ করতে পারেন, তাহলে আপনি 80% সাকসেসফুল আপনার কাজে। সেগুলো কি? প্রথম হচ্ছে ইন্টিগ্রিটি আর এথিক্স। আমাদের ফার্মাসিউটিক্যালস প্রফেশনে ইন্টিগ্রিটি আর এথিক্স, ইন্টিগ্রিটি মানে অনেস্টি, এথিক্স মানে হচ্ছে আপনি জানেন যে আপনি যে ধারণা নিয়ে চলছেন সেই ধারণাটা, সেটা কি? অলওয়েজ ফলো এথিক্যাল সেলস প্র্যাকটিস অ্যান্ড মেনটেন অনেস্টি। সবসময় অনেস্টি নিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ আমরা এমন, আমাদের কাস্টমার কারা? ডাক্তাররা। আর ডাক্তাররা হচ্ছে A1 সিটিজেন, তো তারা কিন্তু মোটেও বোকা নয়, তারা আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান। সুতরাং আপনি যদি সেখানে কোনো ডিসঅনেস্টির কাজ করেন বা ফলস কমিটমেন্ট করেন, আপনি সেই ডাক্তারের কাছ থেকে আর ফার্দার ভবিষ্যতে কোনোদিনও কোনো সাপোর্ট পাবেন না। তাই বা যে কোনো ক্ষেত্রে, সেটা রিটেলের ক্ষেত্রে হোক, কোম্পানিগত ভাবে হোক, আমাদের ইন্টিগ্রিটি এন্ড এথিক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাছে। সেকেন্ড কি? প্রোডাক্ট নলেজ। এটা নিয়ে আমি আগেও বলেছি, এটা নিয়ে ফার্দার আমি আর ডেসক্রাইব করছি না, কারণ আমি আগেও এটা নিয়ে বহুবার আলোচনা করেছি। তাই প্রোডাক্ট নলেজ ইজ মোর ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে কি? এফেক্টিভ কমিউনিকেশন, এটা নিয়েও আমি বলেছি। বিল্ড স্ট্রং রিলেশনশিপ উইথ হেলথ কেয়ার প্রফেশনাল থ্রু ক্লিয়ার অ্যান্ড পারসিউসিভ ইন্টারাকশন। একদম ক্লিয়ার আর পারসিউসিভ ইন্টারাকশন আপনাকে ডাক্তারদের সাথে করতে হবে। সঙ্গে সঙ্গে কি? টাইম ম্যানেজমেন্ট, যেটা একটু আগে আমি আলোচনা করলাম। তা এই চারটে জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, গোল্ডেন রুল, তাহলে আপনি 80% সাকসেসফুল হবেনই হবেন। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে ইন্টিগ্রিটি আর এথিক্স, প্রোডাক্ট নলেজ, এফেক্টিভ কমিউনিকেশন আর টাইম ম্যানেজমেন্ট। এই চারটে সবসময় মাথায় রাখবেন। এরপরে আমরা আসবো হাউ টু ডেভেলপ আ সাকসেসফুল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আপনি কিভাবে একজন সাকসেসফুল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে, তার জন্য কিছু নির্দিষ্ট পয়েন্টস আপনাকে ফলো করতে হবে। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং।
আমাদের প্রফেশনে লার্নিংটা হচ্ছে একটা ভীষণ বড় জিনিস। আপনি যদি প্রতি মুহূর্তে শেখার চেষ্টা আপনার মধ্যে থাকে, আপনাকে নিজেকে আপডেট করতে হবে। আপনি আপডেট না থাকলে আপনি কিন্তু কখনোই আপনি নিজেকে আপগ্রেডেড করতে পারবেন না। ঠিক আছে? তারপর হচ্ছে কি অ্যাটেন্ড ইন্ডাস্ট্রি কনফারেন্স অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম, এটা রেগুলার বেসে হতেই থাকে কোম্পানিগতভাবে। তারপর হচ্ছে রিফাইন কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল দেখুন, আপনি তো প্রথম দিন প্রফেশনে এসে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হয়ে যাবে না। এটা যত দিন যাবে আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে। যদি আপনি নিজেকে প্র্যাকটিসের মাধ্যমে আপনার কমিউনিকেশন স্কিলকে আপগ্রেড করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হবেন। আর কি অ্যাডাপ্ট কমিউনিকেশন স্টাইলস বেসড অন দ্য ডক্টরস প্রেফারেন্স, মানে আপনাকে ডক্টরস প্রেফারেন্স অনুযায়ী আপনার কমিউনিকেশন স্কিলকে ঠিক করতে হবে। কারণ সব ডাক্তারের ক্ষেত্রে তো কমিউনিকেশন এক হবে না, কারণ বিভিন্ন ডাক্তারের মাইন্ড সেট আপ বিভিন্ন। তাই সেই অনুযায়ী কমিউনিকেশনে কিন্তু ডিফারেন্স হবে, কিন্তু বেসিক্সটা ঠিক থাকবে। আমি হয়তো আশা করি বোঝাতে পারলাম। তার সঙ্গে কি এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট আর প্রায়োরিটাইজ হাই পোটেনশিয়াল ক্লায়েন্টস অ্যান্ড ফলোয়ার্স, মানে আপনার লিস্টে যত হাই পোটেনশিয়াল ক্লায়েন্টস আছে, ক্লায়েন্টস মিনস ডক্টরস, তাদেরকে রেগুলার বেসে ফলো আপ করা। শুধু আমি বলবো শুধু ইম্পর্টেন্ট ডক্টর না বা কোর ডক্টর না বা প্রায়োরিটি ডক্টর না, আপনাকে সব ডাক্তারের ক্ষেত্রেই ফলো আপ রাখতে হবে, প্রেসক্রাইবার নন প্রেসক্রাইবার দুজনেই। আরেকটা কি, যেটা এই মুহূর্তে আমি আপনাদের ক্ষেত্রে বলবো যে এটাকে ইগনোর করার জন্য, লিভারেজ টেকনোলজি, ইউজ সিআরএম সফটওয়্যার টু ট্র্যাক ক্লায়েন্ট ইন্টারাকশন এন্ড ম্যানেজ সেলস। এটা এই মুহূর্তে আপনাদের দরকার নেই, এটা পরবর্তীকালে আপনাদের দরকার হবে। তাহলে আপনাকে নিজেকে যদি একটা সাকসেসফুল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখতে চান তাহলে এই কটা পয়েন্টস কিন্তু আপনাকে মনে রাখতে হবে। একটা কি, কন্টিনিউয়াস লার্নিং, অ্যাটেন্ড ইন্ডাস্ট্রি কনফারেন্স অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামস, রিফাইন কমিউনিকেশন স্কিলস, অ্যাডাপ্ট কমিউনিকেশন স্টাইল বেসড অন দ্য ডক্টরস প্রেফারেন্স, এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট, প্রায়োরিটাইজ হাই পোটেনশিয়াল ক্লায়েন্টস অ্যান্ড ফলো আপস। ঠিক আছে? তাহলে জব অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আশা করি আপনারা বুঝেছেন। যদি কোথাও কোনো সমস্যা হয় থাকে, কোনো পয়েন্টস আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানান। আর পরবর্তী যেটা ক্লাস আমরা করব সেটা করব ফার্মাকোলজির ওপর। মানে ফার্মাকোলজি কি? ফার্মাকোলজি হচ্ছে মেডিসিনের ওপর বেসিক্যালি। কোন ওষুধ শরীরে প্রবেশ করার পর কিভাবে কাজ করে, কোন ওষুধ কোন রোগে ব্যবহার করা হয়, ওষুধের মেকানিজম অফ অ্যাকশন, থেরাপিউটিক এফেক্ট, সাইড এফেক্টস ও ড্রাগ ইন্টারেকশন কি, এই সব টপিকগুলো আসবে ফার্মাকোলজির মধ্যে, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা সহজ ভাষায় বুঝবো ফার্মাকোলজিতে। তাই ফার্মাকোলজি জানুন, মেডিসিন বুঝুন, একজন দক্ষ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে উঠুন। পরবর্তী ক্লাসে অবশ্যই সঙ্গে থাকুন ফার্মা পাঠশালা, লার্ন ফার্মা, বিল্ড ইওর কেরিয়ার। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।